আমি প্রফেসর হামদুল হক স্যারের কাছে জানতে চাইবো, ডক্টর রওশনারা যেমনটা বলছিলেন যে বায়োমাস এক্সপোজারের কারণে আসলে গ্রামের নারীদের মধ্যেও এখন সিএপলির প্রবণতাটা বেড়েছে। এটা স্যার কতদিন ধরে হচ্ছে এই ট্রেন্ডটা এভাবে ছড়িয়ে পড়ার? এবং এটার বিকল্প হিসেবে আমরা দেখি যে অনেকগুলো বাড়িতেও কিন্তু এখন গ্রাম দেশেও এখন কিন্তু সিলিন্ডার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কি বলা যেতে পারে যে আমরা এর থেকে সহসাই মুক্তি পাবো? আহ, সহসা মুক্তি পাওয়াটা একটু বেশি আশা করা হয়ে যাবে, কিন্তু প্রচেষ্টা চলছে। আমি যদি আমার দাদি, আমার মা, আমার বয়স এখন 70 বছর, তাহলে আমি যদি 10 বছরের স্মৃতি ধরি, তখন তো আমরা দেখেছি গ্রামের প্রতিটা বাড়িতেই লাকড়ি কিন্তু নয়, মানে গাছের পাতা, ধানের খড়, এগুলো দিয়েই রান্না করা হতো। আবার শীতকালে ওগুলো দিয়েই হিটিং করা হতো, মানে ধোঁয়াটা ছিল সব বাড়ির জন্য একটা কমন, মানে প্রোডাকশন। কিন্তু উন্নয়ন প্রক্রিয়াতে এটা মনে হয় চিহ্নিত হয়েছে যে মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সর্দি কাশিতে অথবা শ্বাসকষ্টে, বয়স যত বাড়ছে তত শ্বাসকষ্টে তারা আহ, আক্রান্ত হচ্ছে। আবার সঙ্গে সঙ্গে শিশুরাও হচ্ছে। আমার ছোটবেলায় দেখেছি বেশিরভাগ শিশুর গলায় তাবিজ, এবং কাশতে কাশতে তার এই বুকের এই জায়গাটা দেবে গিয়েছে, এবং তাবিজটাতেই একমাত্র উপায় ছিল যে এটা দিলে আল্লাহর রহমতে বেড়ে যাবে। কিন্তু আমরা যখন শহরের দিকে আসি তখন দেখা গেল যে কাশির ওষুধ পাওয়া যাচ্ছে, কফ সিরাপ পাওয়া যাচ্ছে, এবং ডাক্তাররা সেটা বলছেন। বাংলাদেশে স্বাধীনতার পরে এই শিল্পের মানুষের জন্য কল্যাণ এবং মানুষের জন্য ক্ষতি, এরকম একটা বিতর্ক তৈরি হলে, এবং সেইখানে আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ এটার নেতৃত্ব দিলেন। জাফরুল্লাহ হচ্ছেন, আমি বলতে পারি যেহেতু আমরা চিনি একে অপরকে, আমাদের বারিশ চৌধুরীর বাবা, এবং আমাদের একজন গুরুজন। আমরা উন্নয়ন ফিল্ডে তার সঙ্গে কাজ করেছি। উনার গবেষণায় দেখা গেল যে ওই কাশির ওষুধটা হচ্ছে আসলে নেশা জাতীয় একটি দ্রব্য, এবং উনি আন্দোলন করলেন যে এইটা খাওয়ানোটা আরো বেশি ক্ষতিকারক হতে পারে। এবং সেই আন্দোলনে অনেকেই রেসপন্স করলেন, ডাক্তাররাও, ওষুধের দোকানে করলেন, কিন্তু অনেকে করলেন না। এবং একসময় ওষুধ নীতির কারণে সেই কফ সিরাপের প্রোডাকশনটা বন্ধ হয়ে গেছিল। তাহলে এটা কেন হলো? এটা হলো এই কারণে যে এই শ্বাসকষ্টের যে রোগটা, এটার যে সোর্স বা উৎস, সেইটাকে যদি আমরা হাত দিতে পারি, তখন এনজিওরা ওই আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে জাবাখড়ি, মানে জাবা হচ্ছে সারা উঠান ঝাড়ু দিয়ে এনে যে আহ, আহ, মানে পাওয়া যায়, সেটার মধ্যে যা হয় ওইটা হলো জাবা। আর খড়ি হলো গাছের ছোট ডাল টাল করে। ওই জায়গায় ধোঁয়া কম হবে এরকম কিছু দেওয়া যায় কিনা। তখন আমাদের এই যে সায়েন্স ল্যাবরেটরি, যারা বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ওনার একটা প্রকল্প নেন। সেইখানে আহ, দুমুখী দুমুখী চুলা, মানে একটা চুলাতে দুইটা মুখ থাকবে, কিন্তু থাকবে একটা। সেইখানে ধোঁয়াটা একটা চিমনি দিয়ে কন্ট্রোল করা হলো, এবং এটা কিন্তু হেলথ রিজনে করা হলো। যদিও নাম দেওয়া হলো এফিসিয়েন্ট, মানে ফুয়েল কনজারভেশন। যারা, যে মায়েরা এই চুলাটা ব্যবহার করেছেন, দেখা গেল তাদের পরবর্তী জেনারেশন যারা, মানে পুত্রবধূ বা মেয়ে, তাদের ওই শ্বাসকষ্টের রোগটা কম দেখা গেল। আর যারা একটু বয়স্ক তাদের রোগটা থেকেই গেল। কিন্তু বাড়ন্ত যেটা বলে সেইটা শীতের সিজনে দেখা গেল কম। কিন্তু এখন দেখি যেটা উনি বলেছেন, আপনি বলছেন পরিবেশ এবং আহ, আহ, ধূমপান, আমার মনে হয় শহরে পরিবেশই প্রধানত দায়ী। আপনি যদি সে মসজিদে এই সিজনে ফজরের নামাজ পড়তে যান, আপনার সার্ভে করা খুব ইজি। নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে বয়স্করা আহ, যেভাবে কাশি দিচ্ছে, অনেকের কফ চলে এসছে, অনেকে কাশতে কাশতে সে সেজদাই যেতে পারছেন না, এটা একদম কমন। তাহলে এটা হলো পরিবেশের জন্য দায়ী। আমার এক বন্ধু ছিলেন, তার ছেলে যখন ক্লাস 4-এ পড়ে,
তখন দেখা গেল যে সে স্কুল থেকে এসে একদম মানে পড়ে যায়, ওই যাতায়াতের সময় যে তার শ্বাসকষ্টটা হয়েছে সেটা আর তখন ওই ছেলের মা ঠিক করলো সে কানাডায় চলে যাবে। আর বাধ্য হলেন আমার বন্ধু, তারা কানাডায় যাওয়ার পরে 1 বছরের মধ্যে তার ছেলের আর সেই শ্বাসকষ্ট নাই। তাহলে পরিবেশ দায়ী। এখন যদি আমরা গ্রামে যাই, গ্রামের এখন উন্নতি হচ্ছে। গ্রামে এখন আপনি যদি পঞ্চগড়েও যান, সেখানেও দেখবেন প্রতি বাড়িতেই একটা রাইস কুকার আছে। যেখানেই বিদ্যুতায়ন আছে সেখানেই বিকল্প একটি উপায় গ্রামের মানুষরা খুঁজে বার করেছে। সেটা কিন্তু শুধুমাত্র ওই কমফোর্টেবিলিটির কারণে না, মানে সুবিধার কারণে না। তারাও এখন সচেতন যে লাকড়ির চুলা বা জাবাখুরির চুলাতে যে রান্না করা হয় তার থেকে যে ধোঁয়া হয় এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি মনে করি যে সরকারের বিভিন্ন প্রকল্প এবং এনজিওদের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প এই উন্নতিটা ঘটিয়েছে এবং সেখানে এখন অনেক প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, ইভেন আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও তারা গবেষণা করছে ব্রিটিশ ইউনিভার্সিটিদের সঙ্গে যে এখানে ইলেকট্রিক চুলা প্রচলন করা যায় কিনা। সেটা কিন্তু প্রধানত হেলথ রিজনে। আর পরিবেশের কথা আমরা যেটা বলছি সেটা হলো গ্রামে আগে গাছপালা থাকার কারণে ধুলাবালি যাই হোক, বৃষ্টি কম হোক, একটু ব্যালেন্স থাকতে। এখন তো গ্রামেও গাছপালা কমে গেছে। এখন ঢাকা শহর বাড়ছে, জেলা শহরগুলো বাড়ছে, সেখানে গাছপালা কমে যাচ্ছে, গ্রামেও গাছপালা কমে গেছে। যদি এরকম করা যায়, আমাদের ইউনাইটেড সিটিতে গেলে এখন এই মাটি দেখা যায় না, তবে গাছপালা লাগিয়েছে। বসুন্ধরার একটা অংশ যদি আমরা যাই, মাটি দেখা যায় না, গাছপালা লাগানো হয়েছে। কিন্তু আবার বাকি অংশ, সেখানে আপনি ধুলায় মাস্ক পরা ছাড়া যদি যান, আপনি অফিস যেতে যেতে আপনার কাশি শুরু হয়ে যাবে। গ্রামে ইটের ভাটার কারণেও ধোঁয়া এবং রাস্তাঘাট তৈরির কারণে যে ধোঁয়া, সেইটার সঙ্গে ওই আপনি যে চুলার ধোঁয়ার কথা বলছেন, একদিকে সেটা যদিও নিয়ন্ত্রিত, কিন্তু আবার এই বাকি কার্যক্রমগুলো সেটাকে আবার বাড়ার দিকে যাচ্ছে। আপনি স্যার গাছের কথা বলছিলেন, আমি রিসেন্টলি একটা ফ্যাক্ট ফাইন্ডিং এ পেয়েছি যে একজন সুস্থ মানুষের জন্য 3টি গাছ প্রয়োজন হয় বা সহায়ক হয়। সেখানে বাংলাদেশের কনটেক্সটে আছে 28 জন মানুষের জন্য 1টি গাছ। সো আপনি যে গাছের সমীক্ষাটা বললেন, যে ইউনাইটেড সিটি বলুন বা বসুন্ধরার কথা বলুন, তো গাছের প্রয়োজনীয়তা অনেকখানি আছে। আপনাদের ইউনিভার্সিটির সমীক্ষা অনুযায়ী এরকম কি কোনো জেলা শহর আছে বাংলাদেশে যেখানকার বাতাসের কোয়ালিটি বেশ ভালো? বাংলাদেশে এটা হলো জেনারেল একটা অবজারভেশন আছে। আপনি যদি উপকূলীয় অঞ্চলে যান, সেখানে আপনি পরিবেশ দূষণ পাবেন। এত গাছপালা, এত উন্নয়ন হয়েছে, মানে রাস্তাঘাট হয়েছে, তারপরে গাছপালা কিন্তু কমেনি। কারণ হচ্ছে গাছকে ওই এলাকার মানুষরা অর্থকরী ফসল, হ্যাঁ, গাছকে তারা অর্থকরী ফসল হিসেবে তারা গণনা করে। সেই কারণে প্লাস মানে সংস্কৃতিটা এমন যে গাছ থাকলে সে বাড়ি প্রোটেক্টেড। কোথা থেকে? উপকূলীয় তুফান থেকে। হ্যাঁ, গাছ এমনকি জলোচ্ছ্বাসও যদি হয়, গাছ তখন আশ্রয় কেন্দ্র। আমরা 1991 সনের ঘূর্ণিঝড় আমরা দেখেছি যে নারকেল গাছের সঙ্গে বেঁধে, সন্তান সহ বেঁধে মা বেঁচে আছে, বাকিরা সব ভেসে গেছে। এটা হলো উপকূলীয় অঞ্চলের কথা বলছি। কিন্তু আপনি যদি আবার উত্তর অঞ্চলে যান, সেখানে আবার দেখবেন যে ওই সর্বনিম্ন সংখ্যার যে গাছটা প্রতি মানুষের জন্য প্রয়োজন, সেটা নেই। যদিও বৃক্ষায়ন আন্দোলন বাংলাদেশে সরকারি বেসরকারি উদ্যোগে হয়েছে, সেটা অতটা সফল হয়নি। আবার একটু ভুল পথে আমরা গিয়েছি। এমন গাছ আমরা লাগিয়েছি যে অক্সিজেন তো সরবরাহ করেই না, বরং সে আরো অক্সিজেন নিজেই নেয়। যেমন ইউক্যালিপটাস গাছ বা আকাশমণি গাছ, এই গাছে পাখি বসে না। তো যে গাছে পাখি বসে না, সে গাছ পরিবেশ সম্মত নয়। আপনি যদি মধ্য টাঙ্গাইলে যান, মধুপুর, কালীহাতি, আপনি গ্রামগুলো পাবেন গাছপালায় ভরপুর, এবং সেখানকার সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টাঙ্গাইলের এয়ার কোয়ালিটি বাংলাদেশের ভালো। বরিশালের এয়ার কোয়ালিটি ভালো, নোয়াখালী এয়ার কোয়ালিটি ভালো, এইসব জায়গার এয়ার কোয়ালিটি ভালো। এখন বাংলাদেশে বিশ্বব্যাংকের সমীক্ষাতে তো আমরা বিশ্বাস করতে পারি। অবশ্যই ওরা বলেছে প্রাইস কত
70% মানুষ বাংলাদেশের এখনো গ্রামে বাস করে ওদের অনুযায়ী। তাহলে এই 70% মানুষ যদি গ্রামে, এখন গাছ লাগানোটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে, মানুষরা গাছ লাগায়। আপনি যদি গ্রামের হাটে যান দেখবেন প্রত্যেকের হাতে একটা ব্যাগ আছে বা একটা গাছ আছে। প্লাস গাছের চারা এখন কমার্শিয়াল একটা আইটেম, মানুষরা নার্সারি করছে। সো এটা আমি মনে করি সচেতনতার থেকে। খুব সম্ভবত এটা শ্বাসকষ্ট থেকে বাঁচার জন্যই যে করছে তা নয়, কিন্তু এটা ফলটা দিচ্ছে যে আমরা একটা ভালো মানে বায়ুর পরিবেশ আমরা পাচ্ছি।